নমস্কার বন্ধুরা, ইনফিনিটপিক্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি সায়ন কর্মকার শুরু করছি নতুন একটা ভিডিও। তো আজকের ভিডিওতে অনেকেরই রিকোয়েস্ট ছিল যে পোস্ট গ্রাজুয়েশন বর্ধমান ইউনিভার্সিটি 2024-26-এর যে ফর্ম ফিল আপ চালু হয়েছে সেটা কিভাবে করা হবে, সেটার জন্য একটা ডিটেল ভিডিও তোমরা দিতে বলছিলে। একটু স্ক্রিন মানে অ্যাকচুয়ালি তোমরা কম্পিউটার স্ক্রিনে বোঝাতে বলছিলে, আমি সেটা একটু স্ক্রিনশটের মাধ্যমে তোমাদের দেখিয়ে একটু গাইড করে দিচ্ছি যে তোমাদের কোন জায়গায় কি আপলোড করতে হবে বা কোন জায়গায় কি লিখতে হবে সেই জিনিসগুলো। তার কারণ কি, আমি কম্পিউটার স্ক্রিন ব্যবহার করতে পারছি না, তার কারণ আমি নিজে স্টুডেন্ট নই এবং আমার কাছে সিএসসি আইডি নেই যে আমি অন্য কারোর প্রাইভেট ডাটা নিয়ে আমি অ্যাপ্লাই করতে পারি। সেই কারণে তোমাদেরকে আমি স্ক্রিনশটের মাধ্যমে একটু বুঝিয়ে হেল্প করে দেবো এবং কি কি ডকুমেন্ট লাগতে পারে, সেগুলো তোমরা কোথা থেকে কালেক্ট করবে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে আমি তোমাদেরকে বলতে চলেছি। তো ভিডিওটা শুরু করার আগে প্রথমেই বলে রাখি যে তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন ছিল যে ইনকাম সার্টিফিকেট এবং সার্টিফিকেট এই দুটো জিনিস নিয়ে। তো এই ক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি, একটু ইনফরমেশন দিয়ে রাখা ভালো যে তোমাদের ইনকাম সার্টিফিকেট যেটা, যারা পঞ্চায়েত এলাকায় থাকো তাদের ক্ষেত্রে কিন্তু বিডিওর লাগবে এবং যারা মিউনিসিপ্যালিটি এরিয়াতে থাকো তাদের ক্ষেত্রে কিন্তু এক্সিকিউটিভ অফিসার যিনি মিউনিসিপ্যালিটিতে বসেন তার আদারওয়াইজ এসডিওর যে সার্টিফিকেট ইনকামের সেইটা লাগতে পারে। ঠিক আছে, এবার তোমরা কি করে পাবে সেগুলো তোমরা যদি ই রিস্ট্রিক্টে তাড়াতাড়ি না হচ্ছে সেই ক্ষেত্রে তোমরা ডাইরেক্ট বিডিও অফিস বা এসডিও অফিসে গিয়েও বা মিউনিসিপ্যালিটিতে গিয়ে এক্সিকিউটিভ অফিসারের কাছ থেকেও তোমরা কালেক্ট করতে পারো। আশা করছি বুঝতে পেরেছো। এরপর নেক্সট আসি প্রভিশনাল সার্টিফিকেটের ব্যাপারে। প্রভিশনাল সার্টিফিকেট যে আপলোড করতে হবে এখনো অবধি কিন্তু তোমাদের দেওয়া হয়নি, কিন্তু সার্টিফিকেটটা প্রভিশনাল সার্টিফিকেট সফট কপি দেওয়া হয় সবসময়। তো সফট কপিটা তোমরা পাবে মোটামুটি ধরে রাখো 1 সপ্তাহের মধ্যেই তোমাদের দিয়ে দেওয়া হবে, যেটুকু আমি খবর পেলাম ইউনিভার্সিটিতে কল করে যেটুকু আমি আপডেট পেলাম তোমাদের। আশা করছি উইদিন 1 উইক দিয়ে দেবে। বিনা ডকুমেন্টে বা কোনো ভুল ডকুমেন্ট দিয়ে কিন্তু কেউ কোনো জিনিস অ্যাপ্লাই করো না, আগে সমস্ত কিছু ডকুমেন্ট পাও। এখনো অবধি অনেক দেরি, 17 তারিখ অবধি কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ চলবে, তাই জন্য একদম সঠিক ডকুমেন্ট দিয়ে যে জিনিসগুলো দরকার বা যেগুলো বলেছে সেইগুলো দিয়েই কিন্তু ফর্ম ফিল আপ করো, নাহলে কিন্তু ভেরিফিকেশনে সমস্যায় পড়বে। বিশেষ করে কাস্ট সার্টিফিকেট রিলেটেড বা এই সার্টিফিকেট রিলেটেড যে জিনিসগুলো, মার্কস রিলেটেড যে জিনিসগুলো, এইগুলো তো একদম মাস্ট ধরে রাখো তোমরা। এরপর আসি, তোমাদের অনেকের প্রশ্ন ছিল যে সফট কপি দিয়ে কি অ্যাপ্লাই করা যাবে। হ্যাঁ, সফট কপি দিয়ে অবশ্যই অ্যাপ্লাই করা যাবে। বিভিন্ন ইউনিভার্সিটিতে বলছে পিছনের দিকটা মানে আপলোড করতে, সেই ক্ষেত্রে এখনো অবধি কিন্তু একটা পিছনের দিকে নাম্বার থেকে যে কপিটার সেটা কিন্তু এখনো অবধি নেই। তো সেই ক্ষেত্রে অবশ্যই প্রিন্সিপালের স্ট্যাম্প মেরে সিগনেচার করিয়ে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো বোথ সাইডে। আদারওয়াইজ তোমাদের একটাই রাস্তা, তোমরা বর্ধমানের যারা স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে কোনো কিন্তু বোথ সাইড নেওয়া হচ্ছে না। হ্যাঁ, তবে মার্কশিট যেগুলো মাধ্যমিক এইচএসের আছে সেইগুলো কিন্তু বোথ সাইড দেওয়ার চেষ্টা করবে। আর সার্টিফিকেটটার কথা মাথায় রেখো। এবার আমি একটু তোমাদের গাইড করে দিই যে কিভাবে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে পোস্ট গ্র্যাজুয়েশনের। তো ফর্মটা প্রথমেতে তোমরা এই সাইডে আমি স্ক্রিনশটগুলো অ্যাটাচ করে দেবো এবং যিনি আর কি ফর্ম ফিল আপ করেছেন তার ইনফরমেশন সম্পূর্ণ আমরা হিডেন রাখবো। তো প্রথমেই বলি, ট্রানজ্যাকশন যে ফি, সেই ফি কিন্তু এই মুহূর্তে লাগছে না বর্ধমান ইউনিভার্সিটির ক্ষেত্রে, এবং মানে ফর্ম ফিল আপ করার যে চার্জ সেটা কিন্তু লাগছে না। এবং পার্সোনাল ডিটেলসে বলি, পার্সোনাল ডিটেলসে প্রথমেই যে ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে সেগুলোর মধ্যে প্রথমত হচ্ছে তোমাদের নাম, অর্থাৎ নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ফিল আপ করতে হবে। তোমাদের নাম ফিল আপ করবে সেখানে, ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ সেখানে তোমার ফিল আপ করবে, এবং তোমার কত বছর বয়স হয়েছে সেটাও কিন্তু এখানে দিতে হচ্ছে, এবং ব্লাড গ্রুপ, যেটা ব্লাড গ্রুপটা ফিল আপ করতে হবে। তোমার ব্লাড গ্রুপ কি, তুমি যে ইন্ডিয়ান সিটিজেন সেটাও দিতে হবে যে তুমি ইন্ডিয়ান সিটিজেন নাকি বাইরের কোনো কান্ট্রির মেম্বার, বাংলাদেশ হতে পারে বা আদার কান্ট্রি হতে পারে। তো সিটিজেন সিলেক্ট করতে হবে। অ্যাপ্লিকেন্টস রেজিস্টার্ড ইমেল আইডি, যেটা ইমেল আইডিটা কিন্তু খুবই সঠিকভাবে দিতে হবে, ইমেল আইডি এবং ফোন নাম্বার। তার কারণ যত ভেরিফিকেশন রিলেটেড মেল বা যে কোনো ফিউচারে মেল সমস্ত কিন্তু এই ইমেল আইডিটাতেই তোমাদের যাবে, তাই জন্য ইমেল আইডিটা এবং ফোন নাম্বার সবসময় ঠিকঠাকভাবে দিতে হবে। এইটা কিন্তু ভুল করলে চলবে না। সাথে অল্টারনেট একটা ইমেল আইডিও কিন্তু তোমাদের দিতে হবে, অল্টারনেট মেল আইডি, মানে সেই ইমেল আইডিটা বাদ দিয়ে যদি ফ্যামিলির আর কারোর ইমেল আইডি থাকে সেই ইমেল আইডিটা তোমাদের কিন্তু দিতে হচ্ছে। এরপর আসছি পার্মানেন্ট অ্যাড্রেস তোমাদের দিতে হবে, তোমাদের লোকেশন, বাড়ির যে অ্যাড্রেস সেই বাড়ির
এই মুহূর্তে তুমি কোথায় থাকো সেই অ্যাড্রেস কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেসের জায়গায় তোমাকে ফিল করতে হবে। এরপর আসছি প্লেস অফ বার্থ, অর্থাৎ তোমার জন্ম কোন জায়গায় হয়েছে, কোন হসপিটালে তোমার জন্ম, বা সেই রিলেটেড যে জিনিসগুলো, অর্থাৎ তুমি কোন ভিলেজ, টাউন বা সিটিতে তোমার জন্ম হয়েছে সেই জিনিসটা, যেটা তোমার বার্থ সার্টিফিকেটে হয়তো লেখা থাকবে। স্টেট, যদি তুমি ওয়েস্ট বেঙ্গলে হয়ে থাকো তোমার বার্থ, তাহলে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল হবে, অন্য স্টেটে হলে অন্য স্টেট হবে। এবং রেজিস্ট্রেশন ডিটেলস আসছে এরপর, বর্ধমান ইউনিভার্সিটিতে রেজিস্ট্রেশন ডিটেলস। তুমি যদি বর্ধমান ইউনিভার্সিটিতে কি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, তাহলে পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে যদি তুমি অ্যাপ্লাই করে থাকো এখন, তাহলে অবশ্যই এটা ইয়েস করতে হবে। এখানে অপশন আসবে হ্যাভ ইউ এনরোলড ইন বর্ধমান ইউনিভার্সিটি বিফোর, তাহলে কিন্তু তোমাকে ইয়েস করতে হবে। নেম অফ স্কুল, কলেজ, ডিপার্টমেন্ট, ফ্যাকাল্টি বা কলেজে, এখানে তোমাদের কিন্তু কলেজের নাম দিতে হবে, তোমাদের যে কলেজ থেকে তোমরা পাস আউট হয়েছো। এরপর চলে আসছে ফ্যামিলি ডিটেলস। আর হ্যাঁ, বলে রাখি, যাদের ক্ষেত্রে বর্ধমান ইউনিভার্সিটি নয় তারা কিন্তু এটাকে নো করে তোমাদের এটা কিন্তু পরে মাইগ্রেশন সার্টিফিকেট দিয়ে তোমাদের কিন্তু সেটাকে কিন্তু ভেরিফিকেশন করা হবে। মাইগ্রেশন সার্টিফিকেট এখন দেওয়ার দরকার নেই, আগে তোমরা অ্যাডমিশন নাও, মেরিট লিস্টে নাম আসুক, তারপর মাইগ্রেশন সার্টিফিকেট তোমরা নিজেদের ইউনিভার্সিটি থেকে তোলার জন্য অ্যাপ্লিকেশন জমা করবে সেই নিজেদের ইউনিভার্সিটিতে। এরপর ফ্যামিলি ডিটেলস। ফ্যামিলি ডিটেলসে প্রথমে থাকছে মায়ের নাম, মাদার্স নেম, তারপর মাদার্স কোয়ালিফিকেশান, যদি তোমাদের মানে মায়ের কোয়ালিফিকেশানটা কি, কারোর মায়ের হয়তো কোয়ালিফিকেশান মাধ্যমিক, কারোর হয়তো গ্র্যাজুয়েশন, কারোর হয়তো এইচএস, সেটা তোমাদের মায়েদের যে কোয়ালিফিকেশান রয়েছে সেই অনুযায়ী তোমরা দেবে। মাদার্স অকুপেশন, যদি হাউস ওয়াইফ হয় বা হোম মেকার হয় সেটা দিও, আদারওয়াইজ যদি কোনো কাজের সাথে যুক্ত থাকেন তিনি, গভর্নমেন্ট জব বা প্রাইভেট জব, সেই কাজের উল্লেখ কিন্তু সেখানে করতে হবে। মাদার্স মোবাইল নাম্বার এখানে দিতে হবে। মাদার্স অফিস অ্যাড্রেস, অর্থাৎ মায়ের যে অফিসের অ্যাড্রেস সেটা তোমরা দিতে পারো যদি তোমাদের কোনো কাজে আর কি যুক্ত থাকে তোমাদের মা। এরপর মানে কম্বাইন্ড ফ্যামিলি ইনকাম, অর্থাৎ তোমার বাবা এবং মা অর্থাৎ প্যারেন্টের যে ফ্যামিলি ইনকাম সেটা কত। যদি মায়ের মানে জিরো ইনকাম হয় তাহলে তোমরা জিরো, এবং বাবারটা যেটা ইনকাম বছরে পার ইয়ার, সেই বেসিসে কিন্তু তোমাদের বাবা এবং মায়ের যে ইনকাম সেটা যোগ করে এখানে দিতে হচ্ছে। এরপর ব্যাংক ডিটেলস। ব্যাংক ডিটেলসে তোমার নাম, অ্যাকাউন্ট নাম্বার এবং ব্রাঞ্চের যে নাম্বার, এইটাও কিন্তু ভালোভাবে ফিল আপ করো, কারণ বাই চান্স তোমাকে কখনো মানে ক্যান্সেল করতে হলে অ্যাপ্লিকেশনটা, তখন কিন্তু তোমার এই অ্যাকাউন্ট নাম্বারই তোমার কিন্তু রিফান্ডটা যাবে। সেই কারণে একদম এটা মাথায় খেয়াল রেখো এবং খুব ভালোভাবে কিন্তু এটা ফিল আপ করো ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসটা। আর এরপর আসছি ক্যাটাগরি। যদি তোমার কোনো কাস্ট বা ক্যাটাগরি থাকে তাহলে তুমি কিন্তু এখানে ইয়েস করতে পারো, কোটা যদি থাকে বা ডিসএবিলিটি। প্রথমে আমি ডিটেলসেই ব্যাখ্যা করি কি কি লিস্টে আছে। প্রথমে আছে ডিফারেন্টলি অ্যাবেল, অর্থাৎ ডিএ ক্যাটাগরি যদি থাকো তাহলে ইয়েস করবে, যদি না থাকো, যদি তুমি মানে ফিজিক্যালি অ্যাবেলড হও তাহলে কিন্তু এখানে নট অ্যাপ্লিকেবল করে দেবে। অর্থাৎ যারা পিডাব্লিউডি তারা এখানে ইয়েস করবে, আর বাকিদের মানে যারা আর কি শারীরিকভাবে কোনো অসুস্থতা নেই কারোর, তাদের ক্ষেত্রে তোমরা এখানে নট অ্যাপ্লিকেবল করে দিও। স্পোর্টস কোটা যদি তোমাদের থাকে তাহলে নো ইয়েস করবে, আর যদি না থাকে তাহলে নো করবে, অর্থাৎ এনসিসি রিলেটেড যে কোটাগুলো হয় সাধারণত। এরপর আসছি ডু ইউ হ্যাভ এনি ইলনেস হুইচ রিকোয়ার্স কন্টিনিউয়াস অর মেডিকেল একটা এমার্জেন্সি মেডিকেল অ্যাটেনশন। যেমন ধরো অনেকের বিভিন্ন ধরনের রোগ হতে পারে, হেপাটাইটিস বা অনেক ধরনের অ্যানিমিয়া অনেকের ক্ষেত্রে হয়, বা এই ধরনের কোনো এমার্জেন্সি ধরো তোমার মেডিকেল ট্রিটমেন্ট দরকার, তাদের ক্ষেত্রে এই অপশানটা রাখা হয়েছে। যদি তুমি সেই মানে সেই ক্যাটাগরির মধ্যে পড়ো তাহলে ইয়েস করবে, আদারওয়াইজ নো করে দেবে। বাকি তোমাদের এবিসি আইডি এখানে ফিল আপ করতে হচ্ছে। এবিসি আইডি 12 ডিজিটের, যদি তোমরা ফিল আপ করে মানে যেটা তোমরা কলেজে জেনারেট অলরেডি করেছো, যদি না করে থাকো তাহলে ডিজিলকারে গিয়ে সেটা বানিয়ে নিও, আমি আগের ভিডিওতে প্রসেস বলে দিয়েছি। এরপর আসছে এনএসএস, অর্থাৎ ন্যাশনাল সার্ভিস যে স্কিম, সেটা তুমি কি পার্টিসিপেট যদি কলেজে করে থাকো তাহলে ইয়েস করবে, আদারওয়াইজ নো করবে। অ্যান্টি র্যাগিং রেফারেন্স নাম্বার, সেটা তোমার অ্যান্টি র্যাগিং ফর্ম ফিল আপের পর যে রেফারেন্স নাম্বার জেনারেট হবে সেখানে কিন্তু তুমি পেয়ে যাচ্ছ অ্যান্টি র্যাগিং ফর্মের লিঙ্ক, আমি কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। ল্যাঙ্গুয়েজ, তোমাদের প্রফিসিয়েন্সি কোন ল্যাঙ্গুয়েজের ওপর আছে, ইংলিশ বা হিন্দি, সেইগুলো একটু উল্লেখ করবে, এবং রিডিং, রাইটিং, স্পিকিং সেই জিনিসটা কিন্তু উল্লেখ করবে যে তোমরা পড়তে পারো, লিখতে পারো এবং বুঝতে পারো। আশা করছি বুঝতে পেরেছো। এরপর আসছি একাডেমিক ডিটেলসে। একাডেমিক ডিটেলসে তোমাদের এখানে ক্লাস 10-এর প্রথমে ডিটেলস দিতে হবে, পাস না অ্যাপিয়ার সেগুলো দিতে হয় সমস্ত কিছু, কোন ইয়ারে পাস আউট,
কত পার্সেন্ট নিয়ে পাস আউট, কোন স্কুল থেকে পাস আউট, বোর্ডের নাম কি এবং কি কি সাবজেক্ট তোমার ছিল, এবং ডিভিশন কোন ডিভিশনে পাস আউট, এবং সেম তোমাদের কিন্তু এইচএসের ক্ষেত্রেও ফিল আপ করতে হচ্ছে যে কোন ইয়ারে পাস আউট, কত পার্সেন্ট পেয়েছো এবং কোন স্কুল থেকে তোমরা পাস আউট। তো এই জিনিসগুলো মাথায় রেখে ঠিকঠাক করে ফিল আপ করবে, ভুল যেন না হয়, তার কারণ এইগুলো কিন্তু মেরিট লিস্টে দেখতে পারে। এবং তারপর তোমাদের আসছে গ্র্যাজুয়েশনে কিন্তু তোমাদের এখানে পাস দিতে হবে, যেহেতু তোমরা কোয়ালিফিকেশন পাস হয়ে গেছে। যাদের ধরো অন্য কিছু ফিল্ডের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে তারা অ্যাপিয়ার বা অ্যাপিয়ারিং করবে, যারা এখনো অবধি হয়তো চলছে কোনো কারণে তারা অ্যাপিয়ারিং করবে। আদারওয়াইজ তোমরা যারা কিউ চলে এসছে তোমাদের রেজাল্টে, তারা কিন্তু পাস করে গেছো, তারা পাস দিয়ে দেবে। বেশিরভাগ স্টুডেন্টদের ক্ষেত্রে পাসটি হবে। এরপর তোমার কোন ইয়ারে পাস করেছো সেটা দিতে হবে, কোন ইউনিভার্সিটি থেকে, এবং কি কি সাবজেক্টে পাস করেছো, তোমাদের অনার্স সাবজেক্ট কি ছিল, যদি অনার্স থেকে ইয়েস করতে হবে, এবং অনার্স সাবজেক্ট কি ছিল সেটা জিজ্ঞাসা করেছে, কোন ইউনিভার্সিটির আন্ডারে অনার্স করেছো সেটা, এবং তোমার যে মানে গ্র্যাজুয়েশন কোর্সটার নাম, অর্থাৎ বিএসসি না বিএ না বিকম সেই জিনিসটা না বিবিএ, সেই সমস্ত জিনিস দিতে হবে। গ্র্যাজুয়েশনের ডিভিশন সেটা তোমাদের দরকার হয় না নর্মালি, ফার্স্ট ডিভিশনে করলে ফার্স্ট, সেকেন্ড করলে সেকেন্ড, থার্ড করলে থার্ড, 6.5 আপ হলে ফার্স্ট ডিভিশন। আশা করছি বুঝতে পেরেছো। এরপর চলে আসছি তোমাদের জেন্ডার, কিন্তু এখানে ফিল আপ করতে হবে, এটা কিন্তু তোমাদের পার্সোনাল ডিটেলসের মধ্যেই পড়ে, আমার বলতে একটু লেট হলো। ক্যাটাগরি যে তোমাদের সিলেক্ট করতে তো বললামই। রেজিস্টার্ড মোবাইল নাম্বার, এটা আগে বলেছি যে ফিল আপ করতে হবে। অল্টারনেট মোবাইল নাম্বার বা প্যারেন্টদের যে মানে অর্থাৎ বাবা মার যে নাম্বার সেটা ফিল আপ করতে হচ্ছে। তোমাদের করসপন্ডেন্স অ্যাড্রেস, অর্থাৎ যদি কারোর পার্মানেন্ট অ্যাড্রেসের সাথে সেম থাকে তাহলে কোনো অসুবিধা নেই। যদি তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং যে মানে আলাদা যে তোমাদের বাড়ি অন্য কোথাও কিন্তু আছো এক জায়গায়, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমাদের অন্য যে অ্যাড্রেস রয়েছে সেইগুলো কিন্তু এখানে ফিল আপ করতে পারো। কান্ট্রি নেমে ইন্ডিয়া দেবে। ডিস্ট্রিক্টটা তোমাদের নিজেদের ডিস্ট্রিক্ট, কারোর বর্ধমান, কারোর বীরভূম, কারোর বাঁকুড়া, কারোর হুগলি, কারোর কলকাতা, বিভিন্ন আছে ডিস্ট্রিক্ট, তোমাদের নিজেদের মতো সিলেক্ট করবে। এনরোলমেন্ট বা রেজিস্ট্রেশন নাম্বার, যদি বর্ধমান ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়ে থাকো তাহলে রেজিস্ট্রেশন যে ডিটেলসটা থাকছে সেখানে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দেবে। প্রোগ্রাম রেজিস্টার্ড ইন, তোমাদের কোন ইউনিভার্সিটিতে প্রোগ্রামটা রেজিস্টার্ড হয়েছে, অর্থাৎ তোমাদের বর্ধমান হলে সেই বর্ধমান ইউনিভার্সিটি, এবং কোন ইয়ারে রেজিস্ট্রেশন ইয়ারটা তোমাদের দিতে হবে। তোমাদের রেজিস্ট্রেশন ইয়ার বিভিন্ন জনের হয়তো 2021-এ রেজিস্ট্রেশন করেছো তোমরা, কারোর ধরো 2022-এ রেজিস্টার্ড, কারোর হয়তো 2020-তে রেজিস্টার্ড, অর্থাৎ তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা কোন সময় জেনারেট হয়েছে সেটা কিন্তু দিতে হচ্ছে। রেজিস্টার্ড কখন হয়েছে তোমাদের প্রোগ্রামে সেটা দিতে হচ্ছে। বাবার নাম দেবে, বাবার কোয়ালিফিকেশন দেবে, বাবার অকুপেশন দেবে, বাবার মোবাইল নাম্বার থাকবে, বাবার অফিসের অ্যাড্রেস কিন্তু তোমাদের ফিল আপ করতে হচ্ছে ফ্যামিলি ডিটেলসের মধ্যেও, এবং নেম অফ দ্য ব্যাঙ্কে তোমাদের স্টেট ব্যাঙ্ক বা কারোর অন্য ব্যাঙ্ক অফ বরোদা হতে পারে, কারোর অন্য ব্যাঙ্ক হতে পারে, সেগুলো তোমাদের নেম অফ ব্যাঙ্কে ফিল আপ করবে। আইএফএসসি কোডগুলো ঠিকঠাক করে ফিল আপ করবে। আশা করছি বুঝতে পেরেছো এই জায়গাটা। এরপর ডকুমেন্টের মধ্যে কিন্তু বিভিন্ন জিনিস থাকছে, যেগুলোর মধ্যে স্ক্যান কপি, তোমাদের কিন্তু মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেটের স্ক্যান কপি আপলোড করতে হচ্ছে। ক্লাস 12-এর মার্কশিট এবং সার্টিফিকেটের সিঙ্গেল ফাইলের মধ্যে কিন্তু তোমাদের কপিগুলো আপলোড করতে হচ্ছে। মার্কশিট বোথ সাইড কিন্তু তোমাদের লাগবে স্ক্যান কপি, এবং সার্টিফিকেট মাধ্যমিকের এবং এইচএস এর ক্ষেত্রে, সাথে আরও যে ফটো লাগবে, সিগনেচার লাগবে, এবং আরও যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা আপলোড করতে হতে পারে। আর ডকুমেন্ট হিসাবে আরও যে জিনিসগুলো লাগবে, ধরো কাস্ট সার্টিফিকেট, কারোর আধার কার্ড, এই সমস্ত যদি কিছু লাগে সেগুলোকে ফিল আপ করবে। আর সাথে প্রভিশনাল সার্টিফিকেট যেটা, সেটা তোমাদের হয়তো ফিল আপ করতে হচ্ছে, সেটা বলে দিলাম তোমাদের ডিটেলসে। ইনকাম সার্টিফিকেট যেটা, সেটা কিন্তু ফিল আপ করতে হচ্ছে, সেটা তোমাদের বিডিওর বা এসডিওর কাদের ক্ষেত্রে লাগছে, মিউনিসিপ্যালিটি এরিয়া হলে মানে এসডিও, আদারওয়াইজ এক্সিকিউটিভ অফিসার, সেগুলো কিন্তু তোমাদের ডিটেলসে বললাম। ফি কিন্তু লাগছে না, এটাও বললাম। আশা করছি বুঝতে পেরেছো। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে অবশ্যই জানাতে ভুলবে না। আর যদি এখনো অবধি কোনো প্রকার কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাও, আমরা চেষ্টা করব রিপ্লাই দিয়ে তোমাদের কনফিউশনটা দূর করার। আশা করছি তোমাদের সমস্ত কনফিউশনই ক্লিয়ার হয়ে গেছে।
যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবে না। এই ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিতে ভুলবেন না। ধন্যবাদ, আজকের জন্য ভিডিওটা এইটুকুই। সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।